আসসালামু আলাইকুম। আমাদের ঠিক 9:30টায় ক্লাসটা হওয়ার কথা ছিল। সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা আমরা অষ্টম ব্যাচের যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থী ছিলাম, তখন আমরা প্রায় র্যান্ডমলি 100 থেকে 120 ভাই বোন পড়তাম আমরা একসাথে। তো সবাই ওই যে পরীক্ষা হয় না, লেট হচ্ছে, সেমিস্টার 3টা হয়ে গেছে, রেজাল্ট হয় না, এই বিষয়গুলোর কারণে আমি দেখলাম যে অনেকের মধ্যে মানে একটা অনীহা চলে আসছে, কখন পড়বে, কখন পরীক্ষা দেবে, কি করবে না করবে, একটা হতাশা কাজ করতেছে। কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার অষ্টম ব্যাচের যারা আছেন তাদেরকে বলবো যে মোতাহার স্যারের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার ঘোষণা হতে পারে। ঠিক আছে, এবং আমার যেটা ধারণা, সেকেন্ড এবং থার্ড দুইটা পরীক্ষা একসাথে হবে। ঠিক আছে, তো দুইটা যদি একসাথে হয় তাহলে আপনাকে কিন্তু পড়াশোনা চালিয়ে নিতে হবে, এবং দুইটা একসাথে হলে আপনার জন্য লাভ, আপনি এক লাফে থার্ড সেমিস্টার শেষ করে ফেলতেছেন, ফাইনালে চলে যাচ্ছেন। লেট হলেও আপনার জন্য লাভ আছে। কাজেই দুইটা সেমিস্টারে পড়াশোনা একসাথে চালাতে হবে। তো সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা আমরা শুরু করছি, চাচ্ছি যে মানে 1 মাসের মধ্যে শেষ করতে, কিন্তু আপনাদের রেসপন্স তেমন না থাকার কারণে সেটা কিন্তু হচ্ছে না। তো সবাই যদি রেগুলার আসেন, লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে আমরা প্রয়োজনে সপ্তাহে 7 দিন 45 মিনিট করে বসে হলো সেকেন্ড সেমিস্টারে বই আমরা 1 মাসের মধ্যে, আমার বিশ্বাস আছে যে আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য যতটুকু পড়া দরকার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তো মৌলিক অর্থনীতি পরিচিতি, ব্যবস্থাপকীয় অর্থনীতি আজকে আমাদের রুটিনে আছে। এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পড়ছিলাম গত ক্লাসে, ভিডিওটা আছে, আপনারা দেখবেন। ঠিক আছে, এখন বাকি আমাদের ইসের জন্য কোনটা কোনটা পড়া দরকার সেটা আমরা পড়বো। একটু আমি এসে যাচ্ছি, আপনারা অপেক্ষা করেন। আচ্ছা, আমরা অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, আমরা সেগুলো পড়তেছি। ঠিক আছে, আমাদের সাজেশন বই যেটা, সাজেশন পরীক্ষা প্রস্তুতি রূপরেখা যে বইটা, সেখানে ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়লে, মানে মেইন ক্যাম্পাসে স্যারেরা যেটা ইম্পর্টেন্ট বলতেন প্লাস বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে, সেগুলোর আলোকে করা হয়েছে। ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়লে সহজে আপনি এই সেকেন্ড এবং মানে থার্ড সেমিস্টার আপনি উত্তরণ ঘটাইতে পারবেন বলে আশা করি। তা আমরা দুইটা প্রশ্ন পড়ছিলাম গতদিন। ঠিক আছে, তা আজকে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, সেটা হলো সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপকীয় অর্থনীতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। গতদিন কি কি পড়ছিলাম আপনাদের একটু দেখে এক নজর। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায় এটা পড়ছিলাম, এটা আমাদের জন্য আসবে। তারপর পড়ছিলাম অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান, প্রশ্ন করছে আপনার মতামত দিন, এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু অষ্টম নবম সব ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, অষ্টম ব্যাচে না আসলে আপনাদের আসবে। এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, সেটা হলো সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপকীয় অর্থনীতির মধ্যে পার্থক্য। আজকে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবো। দেখেন, ব্যবস্থাপকীয় অর্থনীতি ও সাধারণ অর্থনীতির মধ্যে প্রধান পার্থক্য সমূহ উপস্থাপন করা হলো। এইখানে সাধারণ অর্থনীতি মানে কি আর ব্যবস্থাপকীয় অর্থনীতি মানে কি, আমরা যদি একটু বুঝি, দেখেন, শুধুমাত্র অর্থনৈতিক নীতিমালার কাঠামো নিয়ে আলোচনা করে সাধারণ অর্থনীতি, মানে অর্থনৈতিক যে নীতিমালা আছে সেইটার যে সাধারণ কাঠামোটা, সেইটা নিয়ে আলোচনা করবে সাধারণ অর্থনীতিটা। আর ব্যবস্থাপকীয় অর্থনীতি হচ্ছে ম্যানেজারিয়াল ইকোনমিক, মানে ব্যবস্থাপকদের যেটা প্রয়োজন সেটা কি করে, অর্থনৈতিক নীতিমালার বাস্তব প্রয়োগ কেমন হবে তা বিশ্লেষণ করে। দেখেন, সাধারণ অর্থনীতি অর্থনীতির সাধারণ নীতিমালা, যেমন যেমন আপনার যে মানে বাজেট, তারপরে যে অর্থনৈতিক বিভিন্ন নীতি, সুদের হার, এইসব বিষয় নিয়ে আলোচনা করে সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে, ওই সব সাধারণ অর্থনীতিটা বাস্তবে প্রয়োগ করে কিন্তু ব্যবস্থাপকরা, ম্যানেজাররা। কাজেই তারা বাস্তব প্রয়োগ কেমন হবে সেটা তারা বিশ্লেষণ করে। কাজেই আমাদের প্রথম কথাটা কি হবে, সাধারণ অর্থনীতির শুধুমাত্র অর্থনৈতিক নীতিমালার সাধারণ কাঠামো নিয়ে আলোচনা করে সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপক অর্থনীতি অর্থনৈতিক নীতিমালার বাস্তব প্রয়োগ কেমন হবে তা বিশ্লেষণ করে। ঠিক আছে, এরপরে 2 নম্বর পার্থক্যটা হলো বিষয়বস্তু। ব্যষ্টিক এবং সমষ্টিক উভয় অর্থনীতি সাধারণ অর্থনীতির আলোচনার বিষয়বস্তু। সব অর্থনীতির কমন বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো নিয়ে সাধারণ অর্থনীতি আলোচনা করে। আর ব্যবস্থাপক অর্থনীতিটা কি করে, শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তত্ত্ব এবং প্রয়োগকে ঘিরে আবর্তিত। বুঝতে পারছেন, সাধারণ অর্থনীতি ব্যষ্টিক এবং সমষ্টিক উভয় অর্থনীতি নিয়ে আলোচনা করে, আর ব্যবস্থাপক অর্থনীতি শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে ঘিরে আবর্তিত। আপনাকে দুই পাশে বামে এবং ডানে কি আছে সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আয়ের বন্টনটা দেখেন।
ভূমির খাজনা, মজুরি, সুদ, মুনাফা প্রভৃতি সব উপকরণ ভিত্তিক আয়ের যে বন্টন সেগুলো নিয়ে সাধারণ অর্থনীতির আলোচনা করে। আর ব্যবস্থাপকের অর্থনীতি শুধুমাত্র কি করে? মূলত মুনাফা সংক্রান্ত তথ্য এবং বিশ্লেষণ, মানে যেহেতু ব্যবস্থাপকরা একটা আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করেন, কাজেই তারা মুনাফা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ এগুলো নিয়েই তাদের বেশি আলোচনা। ঠিক আছে? আর সাধারণ অর্থনীতিটা ভূমির খাজনা হতে পারে, মজুরি হতে পারে, সুদ হতে পারে, মুনাফা হতে পারে, বিভিন্ন উপকরণ ভিত্তিক যে আয়ের খাত, আয়ের বন্টন এগুলো নিয়ে আলোচনা করে। তারা অনেক কিছু নিয়ে আলোচনা করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রথম তিনটা যে পার্থক্য সেটা একটু আবার রিভিউ করবো, সেটা একটু আবার পড়বো যাতে ভালো করে হয়। আমি একটু না দেখে পড়ার চেষ্টা করি। দেখেন তো, সাধারণ অর্থনীতি হলো অর্থনীতির মৌলিক সাধারণ নীতিমালা বা কাঠামো নিয়ে আলোচনা করে। আর এদিকে ব্যবস্থাপক অর্থনীতি কি করে? অর্থনীতির বাস্তব প্রয়োগ কেমন হবে সেটা নিয়ে আলোচনা করে। সাধারণ অর্থনীতি ব্যষ্টিক এবং সমষ্টিক উভয় অর্থনীতি নিয়ে আলোচনা করে। আর এদিকে ব্যবস্থাপক অর্থনীতি শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে নিয়ে আলোচনা করে বা ঘিরে আবর্তিত হয়। আর আয়ের বন্টন কি সুদ, মুনাফা, তারপরে খাজনা, বিভিন্ন আয় ভিত্তিক বিভিন্ন উপকরণ ভিত্তিক আয়ের বন্টন, মুনাফা এগুলো নিয়ে আলোচনা করে সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে? বিভিন্ন ওই যে মুনাফা সংক্রান্ত তথ্য, যেহেতু তার মুনাফা করতে হবে, তথ্য আলোচনা করে এবং বিশ্লেষণ করে। তাহলে প্রথম তিনটা সাধারণ বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে? এরপরে থাকে কয়টা? পরের তিনটা থাকে। পরের তিনটা কি একটু দেখি। উদ্দেশ্য, মানে সাধারণ অর্থনীতির উদ্দেশ্যটা কি, আর চরিত্রটা কি, আর সাধারণ অর্থনীতির যে তথ্যগুলো সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে উদ্দেশ্য, চরিত্র, তথ্যের ব্যবহার। আবার পড়ি, উদ্দেশ্য, চরিত্র, তথ্যের ব্যবহার। উদ্দেশ্যটা কি একটু দেখি। নিরপেক্ষভাবে চলকগুলোর সম্পর্ক বিশ্লেষণ করে নির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে না। কেন, আমি এই কথাটা একটু বোঝাই দিই। সাধারণ অর্থনীতি কিন্তু বাস্তবে অর্থনীতির প্রয়োগ করতেছে না। অর্থনীতির যে মৌলিক তত্ত্বগুলো আছে, ধারণাগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করে। কাজে আর ওর উদ্দেশ্য কিন্তু নিরপেক্ষ। নিরপেক্ষভাবে যে সুদ, মজুরি, খাজনা এইগুলো বের করতে যে চলক, যে রুলস লাগে, যে তথ্যগুলো লাগে, যে ধ্যান ধারণাগুলো লাগে অর্থনীতির পরিভাষায় যেগুলো আছে, সেইগুলোকে ও কি করে? নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে চলকগুলো, এবং কোনো উদ্দেশ্যে ও এগুলোকে প্রয়োগ করে না। ও নিরপেক্ষভাবে ও ব্যবহার করে, এবং ওই উদ্দেশ্য ওইটাই, নিরপেক্ষভাবে অর্থনৈতিক চলকগুলো বিশ্লেষণ করা। এটি হলো ওর উদ্দেশ্য, সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে বলেন তো? ব্যবসায়ের লক্ষ্য যেমন মুনাফা, ব্যবসায়ের লক্ষ্য কি? মুনাফা। অথবা যে প্রতিষ্ঠান মুনাফা করে না, সরকারি প্রতিষ্ঠান আছে শুধু সেবা দেয়, তাদের লক্ষ্য কি? জনগণের সর্বোচ্চ সেবা, সর্বোচ্চ কল্যাণ। ওই কল্যাণটাও কিন্তু এক ধরনের মুনাফা। আর্থিক অঙ্কে মুনাফা না হলেও সরকারের এক ধরনের মুনাফা। তার মানে ব্যবসায়ের লক্ষ্য যে মুনাফাটা, সেইটা কিভাবে সর্বাধিক করা যায় সেটার উপর জোর দেয় ব্যবস্থাপক অর্থনীতি। তাহলে আপনি এ পাশ ও পাশ দিয়ে একটু বোঝেন পার্থক্যে। সাধারণ অর্থনীতি হচ্ছে অর্থনীতির সাধারণ চলকগুলোর বিশ্লেষণ করে এবং নিরপেক্ষভাবে উদ্দেশ্য নির্ধারণ করে। আর এদিকে ব্যবস্থাপক অর্থনীতি কি করে? ব্যবসায়ের লক্ষ্য যেমন মুনাফা সর্বাধিক করা, সেটার উপর সে জোর দেয়। আচ্ছা, এবার সাধারণ অর্থনীতির চরিত্র কেমন বলেন তো? আপনি যদি মৌলিক কথাটা বুঝেন তাহলে পার্থক্যগুলো লিখতে পারবেন। সাধারণ অর্থনীতির চরিত্র হচ্ছে বর্ণনামূলক, ও বর্ণনা করে সবকিছু। আর ব্যবস্থাপক অর্থনীতি অত বর্ণনা করে না। বর্ণনা থেকে ও ব্যবস্থাপক অর্থনীতি ওর যেটা নেওয়া দরকার সেটা নিয়ে, সেটা সে উদ্দেশ্য নির্ধারণ করে, যে কোন উদ্দেশ্যে আমি এই সুদ, মুনাফা, খাজনা, মজুরি এগুলো আমি আয় ব্যয় এগুলো আমি ব্যবহার করব কোন উদ্দেশ্যে। ঠিক আছে? ব্যবস্থাপক অর্থনীতি উদ্দেশ্যমূলক, আর সাধারণ অর্থনীতি কি? বর্ণনামূলক। আচ্ছা, এবার দেখেন সাধারণ অর্থনীতির তথ্যের ব্যবহার। আপনি সাধারণ অর্থনীতির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কোথায় ব্যবহার করে? অতীত পরিসংখ্যান বিশ্লেষণ করে তথ্য তৈরি করে। সাধারণ অর্থনীতিতে কি করে দেখেন? অর্থনীতির অতীত যে পরিসংখ্যান আছে, অতীতে যে মনে করেন আপনি ব্যবস্থাপক, আপনার ব্যাংকে, মনে করেন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংকের যে আয় ব্যয় বন্টনের যে সুদ, মুনাফা, মজুরি, লাভ, ক্ষতির যে একটা পরিসংখ্যান, সেটা কিন্তু ব্যাংকে থেকে যায়, রেকর্ড থেকে যায়। সেই রেকর্ড বিশ্লেষণ করে কিন্তু সাধারণ অর্থনীতি নিত্য নতুন ধ্যান ধারণা, সুদের হার, মুনাফা এগুলো, বাজেট, আয় ব্যয় এগুলো সে নির্ধারণ করে। ঠিক আছে? আচ্ছা, আর ব্যবস্থাপক অর্থনীতিতে কি করে? অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিস্থিতি অনুকূলে কেমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, আবার কথাটা আবার বোঝা দেই। অতীত তথ্যের ভিত্তিতে একজন ব্যবস্থাপক, একটা প্রতিষ্ঠান, ব্যবস্থাপক অর্থনীতি যখন প্রয়োগ করেন তখন উনি কি করেন? অতীত যে তথ্য আছে ওনার প্রতিষ্ঠানের অথবা রাষ্ট্রের অথবা ওই ধরনের সমমনা প্রতিষ্ঠানের, উনি সেগুলো বিশ্লেষণ করে
ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হতে পারে সেটাও উনি ম্যানেজার, উনি চিন্তা করেন, ভাবেন। ভাবার পরে ভবিষ্যৎ পরিস্থিতির যে অনুকূলে কেমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে উনি ওটা ভেবেই সিদ্ধান্ত নেন। মানে ম্যানেজার ওই অর্থনীতির বইয়ের মৌলিক কথাগুলো যে একবারে সুদ চোখ বুঝে অ্যাপ্লাই করেন ওনার প্রতিষ্ঠানে, তা কিন্তু না। উনি কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গিয়ে উনি কিন্তু অনেক সময় কোনো সাধারণ অর্থনীতির কোনো একটা নীতি উনি অ্যাপ্লাই করেন, কখনো করেন না, কখনো আংশিক করেন, কখনো পুরোপুরি করেন, কখনো একটু নিজের ধ্যান ধারণা প্রয়োগ করেন। বোঝাতে পারছি? ব্যবস্থাপক অর্থনীতিটা কি আর সাধারণ অর্থনীতিটা কি? তাহলে আমরা এই পরীক্ষায় যদি এটা আসে, আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন 6টা বৈশিষ্ট্য আছে এখানে। আপনি যদি আরেকটা ঢুকাইতে চান তাহলে আপনাকে পরামর্শ দিব, 1 নম্বরে আলোচনার কাঠামো না দিয়ে আপনি 1 নম্বরে দিবেন সংজ্ঞা। যেহেতু সংজ্ঞাটা আমাদের উপরে কিন্তু সাধারণ অর্থনীতি, ব্যবস্থাপক অর্থনীতি, দেখেন ব্যবস্থাপক অর্থনীতির সংজ্ঞা এখানে আছে না? সংজ্ঞাটা আছে, সাধারণ অর্থনীতির সংজ্ঞা আছে। এই কারণে আমি এখানে এই সাইজ বাড়াই নেই, আপনাদের জন্য অপশন রাখছি। এখানে আপনি সংজ্ঞাটা দিতে পারবেন, ঠিক আছে চাইলে। তাহলে এখানে প্রথম বৈশিষ্ট্য কি? সংজ্ঞা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আলোচনার কাঠামো। তৃতীয়টা কি? বিষয়বস্তু। চতুর্থটা আয়ের বন্টন। আবার পড়ি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংজ্ঞা, মানে পার্থক্যের বৈশিষ্ট্য, পার্থক্যের বিষয়, সংজ্ঞা। দ্বিতীয়টা কি? আলোচনার কাঠামো। 3 নম্বরটা কি? বিষয়বস্তু। 4 নম্বরটা কি? আয়ের বন্টন। 5 নম্বরটা কি? উদ্দেশ্য। 6 নম্বরটা কি? চরিত্র। 7 নম্বরটা কি? তথ্যের ব্যবহার। তাহলে আপনাকে আমি একটু বুঝাই দেই। বর্ণনামূলক এটা হচ্ছে চরিত্র বা উদ্দেশ্যমূলক। আর উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে ব্যবহার করে সেইটা। আয়ের বন্টন কিভাবে হয়, বিষয়বস্তুটা কি, আলোচনার কাঠামোটা কি, সংজ্ঞাটা কেমন, আর তথ্যটাও কোথা থেকে পায়, অতীত পরিসংখ্যান বিশ্লেষণ করে পায়। আর এটা হচ্ছে অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিসংখ্যানের সিদ্ধান্ত নেয়। ঠিক আছে? এখন এই হলো ভাই সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপক অর্থনীতির মধ্যে পার্থক্য। বইয়ে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাকেই কিন্তু এই ছকাকারে সাজানো হয়েছে, মডিফাই করা হয়েছে, ঠিক আছে, সংক্ষিপ্ত ছোট করা হয়েছে। তো আশা করি আমাদের এটা কাজে আসবে। ঠিক আছে, শাহাদাত সুমন ভাই অনেক ধন্যবাদ, নাজমুল ভাই অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা। তো এটাই আর কি সাধারণ আমাদের। তাহলে আজকে 2টা প্রশ্ন আমাদের পড়া হলো বোধহয়, নাকি? সরি, 2টা হয় না, দেখেন। এর আগে আমরা পড়ছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান, আর এখন পড়লাম সাধারণ ব্যবস্থাপক অর্থনীতির পার্থক্য। 3টাই কিন্তু ওই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে কিন্তু এখন এই প্রশ্নটা আমরা ছোট্ট একটা প্রশ্ন খুঁজে পাই কিনা দেখি। ঠিক আছে, তাহলে ওই প্রশ্ন পরে আমরা শেষ করে দিব। আচ্ছা, এই প্রশ্নটা পরে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। তাহলে আমাদের 2টা প্রশ্ন, অন্তত 2টা প্রশ্ন আমরা পড়লাম। ঠিক আছে, আপনাদের উপস্থিতি প্লাস আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা আরো বেশি প্রশ্ন আমরা পড়বো ভবিষ্যতে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পড়ি, এখনই মুখস্থ হয়ে যাবে। আপনারা যারা আছেন একটু দেখেন। ব্যবস্থাপকীয় অর্থনীতির সংজ্ঞা দিন। ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, ব্যবস্থাপকীয় অর্থনীতি। দেখেন, আমাদের আজকের এই সাবজেক্টের নামই কিন্তু ব্যবস্থাপকীয় অর্থনীতি, কাজেই আমাদের এই সংখ্যাটা কিন্তু পড়তে হবে। মানে আমাদের আসতে বিদায় যে মানে সপ্তম ব্যাচ যদি এসে থাকে, এটা অষ্টম ব্যাচ আসবে না তা কিন্তু না। মানে এইসব প্রশ্ন কিন্তু রিপিট হয়, কাজেই সবার জন্য এটা দরকার। ব্যবস্থাপকীয় অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে ব্যবস্থাপকদের নীতি নির্ধারণে সহায়তা করে। আমরা যদি বাক্যটাকে আরো একটু পড়ি তাহলে আমাদের কিন্তু বাক্যটা আমরা নিজের ভাষায় লিখতে পারবো, কঠিন মনে করবেন না কেউ। ব্যবস্থাপকীয় অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র, ব্যবহারিক শাস্ত্র মানে অর্থনীতিটা অতটা ব্যবহারিক না যতটা ব্যবহারিক, ব্যবস্থাপক অর্থনীতি যতটা ব্যবহারিক। ব্যবস্থাপকীয় অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ, মানে অর্থনৈতিক বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে ব্যবসায়িক বাস্তবতায়, মানে ওই জিনিসগুলোকে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে ব্যবস্থাপকদের নীতি নির্ধারণে সহায়তা করে। কথাটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল। আমি আরেকবার পড়ি, মানে এই কথার প্রথম বাক্যটা আপনাকে লিখতে হবে। ব্যবস্থাপক অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনৈতিক মৌলিক নীতিগুলো বা তথ্যগুলো বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে ও কি করে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে কাদের, ব্যবস্থাপকদের কিসে, নীতি নির্ধারণে কি করে সহায়তা করে। বাক্যটা কিন্তু মুখস্থ হয়ে গেল আমার, মুখস্থ মানে বুঝলাম। এবার দেখেন, অর্থাৎ যখন কোনো ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপক মানে কোনো ম্যানেজার কোনো অনিশ্চিত পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ বা ভবিষ্যৎ পরিকল্পনা করেন, তখন তিনি কি করেন, মনোযোগ দিয়েন, অতীতের তথ্য, চলমান প্রবণতা ও সম্ভাব্য ভবিষ্যতের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করেন। আবার পড়ি, তখন তিনি অতীতের তথ্য,
চলমান প্রবণতা ও সম্ভাব্য ভবিষ্যতের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত অর্থনৈতিক তথ্য, পরিসংখ্যান এবং গাণিতিক মডেলগুলোর বাস্তব প্রয়োগের শাস্ত্রই হলো ব্যবস্থাপক অর্থনীতি। ভাই, এখানে কিন্তু দুইটা বাক্য, প্যারাগ্রাফটা বড়। আপনি যদি এই দুইটা, আপনাকে আমি সহজ করে দেই, এই দুইটা বাক্য আপনাকে, এই যে জোয়েল ডিনের একটা সংজ্ঞা আছে, আমাদের এই বিজ্ঞানীর সংজ্ঞা দিতে গেলে যা আছে তাই লিখতে হবে, একটু কঠিন হয়ে যায় অনেকের জন্য, পুরো বাংলা বাক্যটা মুখস্থ করা সম্ভব হয় না। যদি আমরা সহজে অ্যান্সারটা করতে চাই, তাহলে এই প্রথম প্যারাগ্রাফের বড় দুইটা বাক্যকে দুইটা ভাগ করে আপনি যদি লেখেন, তাহলে ফুলে ফেপে দুইটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, আপনি 3 এ 3 পেয়ে যাবেন আশা করি। তাহলে প্রথম দুইটা বাক্য আমি একটু মুখস্থ করি, আপনারা মনোযোগ দেন। ব্যবস্থাপক অর্থনীতি এমন একটি ব্যবহারিক শাস্ত্র যা অর্থনীতির মৌলিক তথ্যগুলো বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহকে ব্যবসায়িক বাস্তবতায় প্রয়োগ করে ব্যবস্থাপকদের নীতি নির্ধারণে সহায়তা করে। অর্থাৎ যখন কোনো ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপক অনুকূল পরিবেশে বা অনিশ্চিত পরিবেশে সিদ্ধান্ত ভবিষ্যৎ পরিকল্পনা করেন, তখন তিনি অতীতের তথ্য, পিছনের তথ্য, চলমান প্রবণতা এবং ভবিষ্যৎ, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা জিনিস, অতীতের তথ্য, চলমান প্রবণতা এবং সম্ভাব্য ভবিষ্যতের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত তিনটা জিনিস, অর্থনৈতিক তথ্য, পরিসংখ্যান, গাণিতিক মডেল, তিনটা জিনিস। ব্যবস্থাপকের তিনটা জিনিস লাগে, অর্থনৈতিক তথ্য লাগে, গাণিতিক মডেল লাগে, আর পরিসংখ্যান লাগে। তিনটা জিনিসের বাস্তব প্রয়োগের শাস্ত্রই হলো ব্যবস্থাপকীয় অর্থনীতি। ভাই, নিচের প্যারাগ্রাফটাই কিন্তু ব্যবস্থাপক অর্থনীতির একটা সুন্দর সংজ্ঞা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ আমি 2টা প্যারাগ্রাফ পরীক্ষা আসলে আমি লিখবো। এবার পরের দেখেন জোয়েল ডিন কি বলেছেন, এটা হলো মানে অতিরিক্ত অংশ। তবে সাধারণত জোয়েল ডিন, এই যে প্রামাণ্য সংজ্ঞা কিন্তু স্যারেরা দিতে বলেন। যদি আপনি জোয়েল ডিনের কথাটা স্যারের চোখে পড়ে, এই সংজ্ঞাটা আপনি দেন, তাহলে 3 এ 3 পেতে বা 5 এ 5 পেতে আপনার 1 সেকেন্ডও দেরি হবে না। জোয়েল ডিনের মতে, আমি জাস্ট এই সংজ্ঞাটা একটু মুখস্থ করার চেষ্টা করি যদি মনে থাকে। ব্যবস্থাপকের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা, আবার পড়ি প্রথম থেকে, ব্যবস্থাপকের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা ব্যবসায়িক নীতি নির্ধারণে ব্যবহৃত হয় তা দেখানো। ছোট্ট একটা সংজ্ঞা, কি সহজ বাক্য ভাই। আবার পড়ি, বিজ্ঞানী জোয়েল ডিন বলেন, ব্যবস্থাপকের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা, আবার পড়ি, ব্যবস্থাপকের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা ব্যবসায়িক নীতি নির্ধারণে ব্যবহৃত হয় তা দেখানো। ব্যবস্থাপকের অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনৈতিক গবেষণা ব্যবসায়িক নীতি নির্ধারণে ব্যবহৃত হয় তা দেখানো। আমি না দেখে পড়লাম, জোয়েল ডিনের মতে, ইনভার্টেড কমাতে আটকাই দিব আমরা এতটুকু কথা। ঠিক আছে, আমাদের সংজ্ঞাটা শেষ। এখন নিচে যা আছে এতটুকু, এতটুকু উপসংহার। ছোট্ট একটা প্রশ্ন অনেক সময় উপসংহার হতে পারে, উপসংহার শব্দটা ইউজ না করে আপনি একটা প্যারাগ্রাফ দিবেন। নিচের প্যারাগ্রাফটা আপনাকে আমি মুখস্থ করাবো না, এতটুকু আমি একবার জাস্ট পড়ে যাব। এই শাস্ত্রটি কোনটা? ব্যবস্থাপক অর্থনীতি সিদ্ধান্ত গ্রহণের কার্যকর পদ্ধতি নির্ধারণ করে, যা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য কার্যকর প্রাসঙ্গিক সময় উপযোগী হয়। সুতরাং ব্যবস্থাপক অর্থনীতি এমন একটা শাস্ত্র যা ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অর্থনৈতিক তথ্যসমূহকে প্রয়োগ করে এবং আলোচনা করে। আপনি নিচের প্যারাগ্রাফ, নিচের কথাটুকু আপনি নিজের থেকে বুঝে বানাই লিখেন। উপরের যা বললাম এতটুকু আপনি মুখস্থ করে ফেলেন বারবার পড়তে। ঠিক আছে, এইটুকু আপনি মুখস্থ করেন, এইটুকু আপনি বারবার এই ভিডিওটা দেখেন, এতটুকু আপনি নোট করে নিয়ে যান অফিসে, হ্যাঁ, গাড়িতে নিয়ে যান, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, ভালো লাগবে পড়তে। যাই হোক, তা আমাদের আজকে আমরা 2টা প্রশ্ন করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো অনেকেই দেখেন, সময় পান না, দেখবেন। ঠিক আছে, এবং উপস্থিতি যারা আমাদের 8ম ব্যাচ থেকে শুরু করে যারা আমাদের সাথে ছিলেন, আমি সবাইকে আহ্বান জানাবো। আপনারা কিন্তু এই স্রোত কিন্তু আর থামবে না, কারণ পরীক্ষা কিন্তু যে কোনো মুহূর্তে, ভাই কালকে অ্যানাউন্স করলে 30 দিন পর পরীক্ষা, একবার পাগল হয়ে যাবেন, আপনি পড়তে পারবেন না। ঢাকা মিরপুর বাংলা কলেজে যারা আছেন তারা তো বোধহয় জানেন যে পরীক্ষাটা কেমন মাঝে মধ্যে কিন্তু খুব কড়াকড়ি হয়। ঠিক আছে, তো ওইরকম হয়ে গেলে কিন্তু নকল টকল এদিক সেদিক তাকানো ডানে বামে সুযোগ নাও থাকতে পারে। ঠিক আছে, কাজে আপনি পড়ে যান, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ লিখতে পারবেন। তো আমরা নেক্সট রুটিন অনুযায়ী পরবর্তীতে আবার যেটা আছে ওদিন পড়বো। ঠিক আছে, অথবা সবার উপস্থিতি বাড়লে আমরা সপ্তাহে 6 দিনই কিন্তু দ্বিতীয় এবং থার্ড সেমিস্টারের পড়া কিন্তু সপ্তাহে 6 দিন 7 দিন চালাবো, কারণ এখন আমাদের কলেজ নাই, আমাদের ক্লাস নাই। ঠিক আছে, এখন আমাদের পড়তে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যে কোনো বিষয়ে আমাকে মেসেজ দিবেন, কথা বলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।